প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় অনাক্রম্য তন্ত্র নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা এর পূর্বে এই অধ্যায়ে 3টি ক্লাস শেষ করেছি। আজকে এই অধ্যায়ের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি তালিম কুমার রায়, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, ফুলবাড়ী সরকারি কলেজ, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস শেষে তৃতীয় প্রতিরক্ষা স্তর কি জানতে পারবে, সহজাত প্রতিরক্ষা ও অর্জিত প্রতিরক্ষা কি ব্যাখ্যা করতে পারবে, অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই সহজাত প্রতিরক্ষা বা ইনেট ইমিউনিটি নিয়ে আলোচনা করি। যে অনাক্রম্যতা জন্মের সময় থেকে বংশ পরম্পরা সঞ্চালিত হয় এবং দেহে একটি সাধারণ ও স্থায়ী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে সক্ষম, সেটি মূলত সহজাত প্রতিরক্ষা। তো এর কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, যেমন অমরা বা প্লাসেন্টার মাধ্যমে মায়ের থেকে প্রাপ্ত হয়ে থাকে, জন্মের সময় থেকে আজীবন উপস্থিত থাকে। অর্থাৎ এই সহজাত প্রতিরক্ষার উপাদানসমূহ একবার শরীরে তৈরি হয়ে গেলে সেটি সারাটা জীবন ধরে সুরক্ষা প্রদান করে থাকে। প্রতিরক্ষায় এটা দ্রুত কার্যকর হয়, যেমন আমাদের দেহে কোনো স্থানে সংক্রমণ হলে সেখানে ফ্যাগোসাইট সমূহ খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। ঠিক আছে। আর বংশগতির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই সহজাত প্রতিরক্ষার উপাদানসমূহ আমাদের দেহে তৈরি হয়, তাই না? আর এই তৈরি হওয়ার পেছনেই আমাদের জিন দায়ী বা জিনগত বৈশিষ্ট্য দায়ী। আর এই জিনগত বৈশিষ্ট্য বা উপাদানসমূহ কিন্তু আমরা পেয়ে থাকি আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের পিতামাতা থেকে পেয়ে থাকি। পরের কথাটি হচ্ছে প্রজাতি নির্দিষ্ট, অর্থাৎ এই সহজাত প্রতিরক্ষা আমরা যেমন হিউম্যান বিং বা হোমোসেপিয়েন্স, আমাদের এক ধরনের স্তন্যপায়ীদের অন্যান্য প্রজাতি যেমন বানর, তারপর শিম্পাঞ্জি, গরিলা, ঠিক আছে, তাদের এই সহজাত প্রতিরক্ষার ধরনটি ভিন্ন হয়ে থাকে। আর সর্বশেষ কথাটি হচ্ছে বস্তু নিরপেক্ষ বা নন স্পেসিফিক হয়ে থাকে এই সহজাত প্রতিরক্ষা, অর্থাৎ এর ধরনটি এমন যেটা কোনো এরা সকল ধরনের অণুজীবের বিরুদ্ধে কিন্তু প্রতিক্রিয়া প্রদর্শন করে। যেখানে আমরা যেমন অ্যান্টিবডির কথা ধরি, যে অ্যান্টিবডি একটা নির্দিষ্ট জীবাণুর জন্য কিন্তু যেমন তৈরি হয় এবং শুধু ওই জীবাণুর বিরুদ্ধে ক্রিয়াশীল থাকে, ওই জন্য ওটাকে কিন্তু আমরা স্পেসিফিক অনাক্রম্যতা বলে থাকি। কিন্তু সহজাত প্রতিরক্ষা এটি নন স্পেসিফিক। ঠিক আছে। সহজাত প্রতিরক্ষা 3 ধরনের হয়ে থাকে: প্রজাতিগত প্রতিরক্ষা, গোষ্ঠীগত প্রতিরক্ষা আর ব্যক্তিগত প্রতিরক্ষা। প্রজাতিগত প্রতিরক্ষায় যেমন ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম ভাইভেক্স, এটি মানুষ এবং অ্যানোফিলিস মশকের উপরেই পরজীবী, কিন্তু অন্য কোনো প্রজাতির উপরে বাঁচতে পারে না। এর মধ্যে মশকের মধ্যে ম্যালেরিয়া কোনো রোগ সৃষ্টি না করলেও আমরা জানি যে মানুষের মধ্যে এই প্লাজমোডিয়াম ভাইভেক্স ম্যালেরিয়া নামক রোগটি সৃষ্টি করে। তাহলে এই প্লাজমোডিয়াম ভাইভেক্স শুধু মানুষ এবং মশকের মধ্যেই পরজীবী, কিন্তু অন্য প্রজাতির উপরে নয়। এটি প্রজাতিগত প্রতিরক্ষা। আবার গোষ্ঠীগত প্রতিরক্ষায় আমরা দেখি যে এক এক গোষ্ঠী এক এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে। যেমন কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর তুলনায় কিন্তু অধিক পরিমাণে যক্ষ্মায় আক্রান্ত হয়। এর অর্থ দাঁড়াচ্ছে যে শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর রক্তে বা যে সহজাত প্রতিরক্ষার যে উপাদান সমূহ আছে সেটি এই যক্ষ্মার জীবনের বিরুদ্ধে অধিক কার্যকর, অধিক ক্রিয়াশীল। আবার পক্ষান্তরে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে যে সহজাত প্রতিরক্ষার যে উপাদান সমূহ আছে তা তুলনামূলক কম ক্রিয়াশীল হওয়ার কারণেই কিন্তু এই যক্ষ্মার প্রতিহত করার এই গোষ্ঠীগত প্রভেদ দেখা যায়। আর ব্যক্তিগত প্রতিরক্ষা, এটি একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তি বা সদস্যের মধ্যে যে সহজাত প্রতিরক্ষার যে ভিন্নতা আছে মূলত সেটি আমরা একটা উদাহরণস্বরূপ দেখি যে একটা গোষ্ঠীর মধ্যে যদি 50 জন সদস্য থাকে আর সেখানে যদি একটি সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব হয়, তাহলে দেখা গেল যে 30 জন সেই রোগটিতে আক্রান্ত হলো, বাকি 20 জন আক্রান্ত হলো না। তাহলে ওই বাকি 20 জনের সেই সংক্রামক ব্যাধিকে প্রতিহত করার একটি ক্ষমতা তাদের আছে বিধায় তারা আক্রান্ত হলো না এবং বাকি 30 জন আক্রান্ত হলো।
ঠিক আছে। আবার এই আক্রান্ত 30 জনের মধ্যে কেউ কেউ 3 দিন পরে সুস্থ হলো, কেউ 5 দিন পরে সুস্থ হলো, কেউ 7 দিন পরে সুস্থ হলো, কেউ 10 দিন 15 দিন, এভাবে সুস্থতা এদের ভিন্নতাও পরিলক্ষিত হয়। তাহলে একই জনগোষ্ঠী, একই গোষ্ঠীভুক্ত হওয়া সত্ত্বেও কেউ আক্রান্ত হলো, কেউ আক্রান্ত হলো না। আবার যারা আক্রান্ত হলো তাদের মধ্যে আবার ভিন্ন ভিন্ন সময়ে তারা সুস্থ হলো। এতেই মূলত আসলে প্রমাণিত হচ্ছে যে তাদের একই গোষ্ঠীভুক্ত হওয়া সত্ত্বেও একটা ব্যক্তিগত সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আর এই বর্তমানে করোনার প্রাদুর্ভাব চলছে, আমরা এর মধ্যে দেখছি যে অনেক করোনায় আক্রান্ত ব্যক্তি কেউ 2 দিন পরেই করোনার লক্ষণ লোপ পাচ্ছে, আবার কারো 3 দিন বা 5 দিন পরে, কারো 7 দিন পরে। আবার এমনও আছে যে কারো 25 দিন বা 1 মাস পর্যন্ত করোনার লক্ষণ তার মধ্যে থাকতেছে। তো আমরা একই গোষ্ঠীভুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই সহজাত প্রতিরক্ষা ধরনটি ভিন্ন। সহজাত প্রতিরক্ষা গড়ে তুলতে এই কয়েকটি উপাদান কাজ করে। এর মধ্যে প্রতিবন্ধক অর্থাৎ ভৌত ও রাসায়নিক প্রতিবন্ধক এই সহজাত প্রতিরক্ষা গড়ে তোলে। প্রদাহ সৃষ্টির মাধ্যমে সহজাত প্রতিরক্ষা অর্জিত হয়, কমপ্লিমেন্ট সিস্টেমের সক্রিয়করণের মাধ্যমে, ইন্টারফারেন্স সৃষ্টির মাধ্যমে, তারপর সহজাত মারণকোষ, সহজীবী ব্যাকটেরিয়া, এরা সম্মিলিতভাবে সহজাত প্রতিরক্ষা গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার এই পর্যায়ে আমরা অর্জিত প্রতিরক্ষা নিয়ে কথা বলব। যে প্রতিরক্ষা সহজাত নয়, অর্থাৎ জন্মের পর থেকে দেহে রোগ জীবাণু প্রবেশের ফলে যে প্রতিরক্ষা অর্জিত হয় বা তৈরি হয়, সেটি হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে জন্মের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়ার ফলে অর্জিত হয়, অথবা টিকা বা ভ্যাকসিন প্রয়োগের ফলে অর্জিত হয়। আর অর্জিত প্রতিরক্ষা বস্তু নির্দিষ্ট বা স্পেসিফিক, অর্থাৎ এই অর্জিত প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যান্টিবডি। আর এই অ্যান্টিবডি একটি নির্দিষ্ট জীবাণুর কারণে যেমনটি তৈরি হয়, আবার পরবর্তীতে ঠিক ওই নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধেই কিন্তু সুরক্ষা প্রদান করে থাকে। ঠিক আছে, ওই জন্য অর্জিত প্রতিরক্ষা হচ্ছে বস্তু নির্দিষ্ট বা স্পেসিফিক। সক্রিয়তার উপর ভিত্তি করে অর্জিত প্রতিরক্ষা 2 ধরনের হয়ে থাকে, একটি সক্রিয় প্রতিরক্ষা, অপরটি অক্রিয় প্রতিরক্ষা। আমরা সক্রিয় প্রতিরক্ষা বলতে বুঝবো যে দেহে সরাসরি রোগ জীবাণু প্রবেশের মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? তাহলে সরাসরি রোগ জীবাণু প্রবেশের মাধ্যমে যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়, অর্থাৎ যে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে যে প্রতিরক্ষা ব্যবস্থা অর্জিত হয়, সেটা হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা। কেমন? এটি 2 ধরনের হয়ে থাকে, একটি প্রাকৃতিকভাবে আর একটি কৃত্রিমভাবে হয়ে থাকে। আর অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে যে এখানে রোগ জীবাণু প্রবেশের ফলে নয়, বরং দেহে বাইরের কোনো উৎস থেকে শরীরে অ্যান্টিবডি প্রবেশের মাধ্যমে যে প্রতিরক্ষা অর্জিত হয়, সেটা অক্রিয় প্রতিরক্ষা। এটিও 2 ভাবে হয়ে থাকে, একটি প্রাকৃতিকভাবে আর একটি কৃত্রিমভাবে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমি এই স্লাইডটি তোমাদের এর আগের একটি ক্লাসে দেখিয়েছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বালক তার আত্মীয়কে দেখতে হাসপাতালে গেল। হাসপাতাল থেকে বাসায় ফিরে সে অসুস্থ হলো এবং সপ্তাহখানেক অসুস্থতার পরে সে সুস্থ হয়ে গেল। অর্থাৎ এই অসুস্থতার কয়েকদিনে তার শরীরে কিন্তু স্থায়ী প্রতিরক্ষা হিসেবে অ্যান্টিবডি ও স্মৃতিকোষ তৈরি হয়েছে। তো এটাকে আমরা সক্রিয় প্রতিরক্ষা বলছি এই কারণেই যে এখানে সরাসরি দেহে রোগ জীবাণু প্রবেশের ফলে এই প্রতিরক্ষাটা তৈরি হচ্ছে। আমরা হাসপাতালের কথা বিবেচনা না করে এমনিতেই প্রাকৃতিকভাবে যদি ধরি যে আমরা আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে এবং আমরা অসুস্থ হই, কয়েকদিন অসুস্থতার পরে আবার যখন শরীরে স্থায়ী প্রতিরক্ষা হিসেবে অ্যান্টিবডি স্মৃতিকোষ তৈরি হয়, তখন আমরা সুস্থ হয়ে যাই। তো এটাকে এইভাবে প্রাকৃতিকভাবেই আমাদের দেহে রোগ জীবাণু প্রবেশের ফলে, ঠিক আছে, যে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে থাকে। ঠিক আছে, এটা আসলে এই দৃষ্টান্তটি হচ্ছে প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এক ব্যক্তিকে টিকা বা ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। তো টিকা বা ভ্যাকসিন হলো প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী অণুজীবের নিষ্ক্রিয় পরিশ্রুত সাসপেনশন। সহজভাবে যদি বলি যে টিকা মূলত কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু বা ওই জীবাণুর
নিঃসৃত কোনো নির্যাস বা ওই জীবাণুর কোনো অংশ বা ওই জীবাণু থেকে সংশ্লেষিত কোনো পদার্থ, ঠিক আছে, যা কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়। অর্থাৎ এই টিকার মধ্যে জীবাণু বা তার যে অংশ আছে সেটা কিন্তু হয় জীবিত, মৃত, অর্ধমৃত হতে পারে, ঠিক আছে। তো এই উপাদান যখন কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে তখন কিন্তু ওই সুস্থ ব্যক্তির শরীরে কিন্তু কোনো রোগ সৃষ্টি হয় না, বরং ওই সুস্থ ব্যক্তির শরীরে যে রোগ প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে তৃতীয় প্রতিরক্ষা স্তর আছে, সেখানে বি লিম্ফোসাইট, ঠিক আছে, এই টিকা বা ভ্যাকসিনের মাধ্যমে যে উপাদান সমূহ প্রবেশ করানো হয়েছে দেহে, ঠিক আছে, সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং ওই বি লিম্ফোসাইট কর্তৃক কিন্তু অ্যান্টিজেন হিসেবে পরিগণিত হয়, যার ফলে ওই বি লিম্ফোসাইট ওই জীবাণুর বিরুদ্ধে বিপুল পরিমাণে অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ তৈরি করে, ঠিক আছে। আর এই অ্যান্টিবডি বা স্মৃতিকোষ শরীরে তৈরি হওয়ার পরে সেটা কিন্তু স্থায়ীভাবে থেকেই যায়, যার ফলে ওই সুস্থ ব্যক্তি যখন পরবর্তীতে কখনো ওই তার শরীরে যদি সেই রোগ সৃষ্টিকারী জীবাণুটি প্রবেশ করে, তাহলে শরীরে আগে থেকে যে অ্যান্টিবডি এবং স্মৃতিকোষ তৈরি হয়ে আছে তারা কিন্তু সেই জীবাণুকে কিন্তু ধ্বংস করে। তো এইভাবে এই টিকা বা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ কোনো নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়। তো এইভাবে এটাকে আমরা কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা বলছি। এটা সক্রিয় এই জন্যই যে রোগ জীবাণু প্রবেশের ফলে তৈরি হচ্ছে, আর কৃত্রিম বলা হচ্ছে এই কারণে যেটি কৃত্রিম ভাবে দেওয়া হচ্ছে। এর আগে আমরা যেটি দেখলাম যে প্রাকৃতিক ভাবে শরীরে রোগ জীবাণু প্রবেশের ফলে অ্যান্টিবডি স্মৃতিকোষ তৈরি হওয়া, আর এটা হচ্ছে ভ্যাকসিন বা টিকার মাধ্যমে বাইরে থেকে অ্যান্টিজেন বা কোনো রোগ জীবাণু প্রবেশ করিয়ে দিয়ে তার বিরুদ্ধে একটা স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা। শিক্ষার্থীরা, আলোচনার এই পর্যায়ে আমরা অক্রিয় প্রতিরক্ষা সম্পর্কে একটু ধারণা নিব। তো অক্রিয় প্রতিরক্ষা হচ্ছে এখানে কোনো অ্যান্টিজেন বা অণুজীব বা রোগ সৃষ্টিকারী জীবাণু প্রবেশের মাধ্যমে নয়, বরং দেহে সরাসরি অ্যান্টিবডি গ্রহণের মাধ্যমে যে প্রতিরক্ষা অর্জিত হয় এটি অক্রিয় প্রতিরক্ষা। আমরা উদাহরণ হিসেবে দেখি, প্রথম চিত্রে দেখি, যেমন ইমিউনোগ্লোবিন জি, এটি মায়ের দেহে একটা নির্দিষ্ট রোগের জীবাণুর কারণে ইমিউনোগ্লোবিন জি, এটি অ্যান্টিবডি, এটি তৈরি হয়েছে। তো এটি যখন অমরা বা প্লাসেন্টার মাধ্যমে যখন গর্ভের শিশুর মধ্যে এই ইমিউনোগ্লোবিন জিটা সঞ্চারিত হয়, তো ঠিক এই শিশুও কিন্তু ওই মায়ের দেহে যে রোগের জীবাণুর কারণে তৈরি হয়েছিল, তো সেই জীবাণুর বিরুদ্ধে কিন্তু শিশুটিও কিন্তু এই একই অ্যান্টিবডির কারণে সুরক্ষা পাবে, ঠিক আছে। তো এইভাবে প্রতিরক্ষা অর্জন করলো। আবার পরের নিচের চিত্রটিতে দেখি যে মায়ের দুধ, বিশেষ করে শাল দুধ বা কলোস্ট্রামের মাধ্যমে ইমিউনোগ্লোবিন এ মায়ের শরীর থেকে, ঠিক আছে, শিশুতে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে কিন্তু শিশু একটা প্রতিরক্ষা অর্জন করে। এই একই কারণ যে ইমিউনোগ্লোবিন এ মায়ের শরীরে একটি নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কিন্তু তৈরি হয়েছিল। এখন এই ইমিউনোগ্লোবিন এ অ্যান্টিবডিটি সন্তানের শরীরে এই শাল দুধ বা কোলেস্ট্রামের মাধ্যমে সঞ্চারিত হয়, ওই শিশুটিও কিন্তু সেই একই রোগের জীবাণুর বিরুদ্ধে কিন্তু সেটা প্রতিরক্ষা পাবে। তাহলে এটি হচ্ছে, যেহেতু এই দুটা ঘটনাই প্রাকৃতিক, তাই এটাকে আমরা প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা বলছি। শিক্ষার্থীরা, কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার দুটো উদাহরণ আমরা আলোচনা করব। এর মধ্যে একটি হচ্ছে প্লাজমা থেরাপি বা প্লাজমা সঞ্চালন বা অ্যান্টিসেরাম সঞ্চালনের মাধ্যমে কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা অর্জন। অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো রোগে আক্রান্ত হয় এবং রোগী কয়েকদিন ভোগার পরে যখন সুস্থ হয়, তখন কিন্তু তার শরীরে ওই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। এখন সেই অ্যান্টিবডি, অর্থাৎ এই অ্যান্টিবডি ওই ব্যক্তির রক্তে প্লাজমায় থাকে। তো ওই ব্যক্তির রক্তের সেই প্লাজমাকে যদি অন্য কোনো অসুস্থ ব্যক্তির শরীরে সঞ্চালন করা হয়, অর্থাৎ তাহলে যে ব্যক্তির শরীরে প্লাজমাটা করে দেওয়া হচ্ছে ওই ব্যক্তির শরীরে কিন্তু সরাসরি ওই জীবাণুর
বিরুদ্ধে কার্যকরী অ্যান্টিবডিটাকে কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর আমরা জানি যে অ্যান্টিবডি তৈরি হতে কিন্তু সময় লাগে। অর্থাৎ একজন ব্যক্তি একটা জীবাণু কর্তৃক আক্রান্ত হলো, ঠিক আছে, 12 দিন 14 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাস পর্যন্ত সময় লাগে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হতে। সেক্ষেত্রে একজন রোগ থেকে সেরে ওঠা ব্যক্তি শরীরে অ্যান্টিবডি যেমন আছে, তেমনি অন্য একজন নতুন করে কেউ যদি ওই রোগে আক্রান্ত হয়, তাহলে ওই ব্যক্তির শরীরে, ঠিক আছে, অ্যান্টিবডিটা তৈরি হতে হয়তোবা স্বাভাবিকভাবে অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু সেই অ্যান্টিবডিটা তৈরি হতে, ঠিক আছে, 12 দিন 14 দিন, এমনকি 1 মাস সময় পর্যন্ত লেগে যেতে পারে। তো এর মধ্যেই কিন্তু, ঠিক আছে, এর মধ্যেই ওই নতুন করে যে আক্রান্ত হলো সে হয়তো আর আহ, আহ, রোগের জীবনের সাথে লড়াই করে সাস্টেইন নাও করতে পারে। এক্ষেত্রে সরাসরি যদি অ্যান্টিবডিটা তার শরীরে দেওয়া হয়, সেক্ষেত্রে তার কিন্তু শারীরিক উন্নতি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যান্টিজেন, ঠিক আছে, আমরা রোগ জীবাণুকেই সাধারণত অ্যান্টিজেন বলে থাকি। তো এই অ্যান্টিজেন বা রোগ জীবাণু যখন একজন ব্যক্তির শরীরে প্রবেশ করে, তখন এই ব্যক্তি, ঠিক আছে, রোগাক্রান্ত হয়ে গেল, ঠিক আছে, কয়েকদিন অসুস্থতার পর যখন সে সুস্থ হয়ে যায়, তখন কিন্তু তার শরীরে এই অ্যান্টিবডি তৈরি হয়। কেমন? এই অ্যান্টিবডি তৈরি, এটা অ্যান্টিবডি এক ধরনের প্রোটিন, ঠিক আছে, এটি তৈরি হয় ঠিক ওই নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে। আর এই অ্যান্টিবডিটা থাকে হচ্ছে ওই ব্যক্তির রক্তের প্লাজমায়। ঠিক আছে, রক্তের প্লাজমা হচ্ছে যে রক্তের যে রক্তকণিকা সমূহ আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ঠিক আছে, এই রক্তকণিকা সমূহ বাদ দিলে রক্তের যে অংশটা থাকে, ঠিক আছে, সেটাই মূলত প্লাজমা। অর্থাৎ রক্তের প্রায় 55% হলো প্লাজমা। আর এই প্লাজমার, ঠিক আছে, উপাদান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে পানি, লবণ বা ইলেকট্রোলাইটস, বিভিন্ন এনজাইম, অ্যান্টিবডি, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর সমূহ, অ্যালবুমিন, তারপর ফাইব্রিনোজেন প্রভৃতি প্রোটিন সমূহ থাকে। তো এর মধ্যে আমাদের লক্ষ্য করার মতো হচ্ছে অ্যান্টিবডিকে, ঠিক আছে, এই অ্যান্টিবডি, ঠিক আছে। এখন ঠিক একই রোগ জীবাণুর দ্বারা আরেকজন ব্যক্তি রোগাক্রান্ত হলো। এখন ঘটনা হচ্ছে যে এই নতুন করে যে ব্যক্তি আক্রান্ত হলো, সে কিন্তু স্বাভাবিক নিয়মে কয়েকদিন রোগে ভোগার পরে, ঠিক আছে, সুস্থ হয়ে যাবে এবং তার অ্যান্টিবডি তারও তৈরি হবে। কিন্তু ঘটনা যদি এরকম না হয়, তার ব্যতিক্রম ঘটে, অর্থাৎ এই পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গেল, খুব সংকটাপন্ন অবস্থায় পড়ে গেল, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই প্লাজমাটাকে সরাসরি এই ব্যক্তির শরীরে দেওয়া হয়, কারণ এই প্লাজমার সাথে অ্যান্টিবডিটা আছে। আর ওই অ্যান্টিবডিটা হচ্ছে এই ব্যক্তি যে রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হলো তার জন্য সেই অ্যান্টিবডিটা, ঠিক আছে, যার ফলে এই অ্যান্টিবডি ওই জীবাণুকে, ঠিক আছে, প্রশমিত করতে পারে এবং ফলশ্রুতিতে এই ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে অবশ্যই প্লাজমাটা দেওয়া হয় তখনই যখন এই ব্যক্তির, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল বা সংকটাপন্ন হয়ে যায়। ঠিক আছে, আর যদি সংকটাপন্ন না হয়, তাহলে তো স্বাভাবিক নিয়মে তারও শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে, তো এই কৌশলটাকেই কাজে লাগিয়ে আমরা বর্তমানে করোনা চিকিৎসায় আমরা শুনে আসছি যে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। তো প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে মূলত এই করোনা রোগীদের যারা বেশি জটিলতার মধ্যে আছে, অর্থাৎ করোনার পাশাপাশি অন্যান্য জটিলতা আছে, ঠিক আছে, বা বয়স অনেক হয়ে গেছে, ঠিক আছে, তো এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে মূলত প্লাজমাটা দেওয়া হচ্ছে। তো ঠিক একই অবস্থা, তো ধরলাম এখানে রোগ জীবনের জায়গায় আমরা করোনা ভাইরাসকে এখানে রাখলাম, যে করোনা ভাইরাস একজন ব্যক্তিকে আক্রান্ত করলো এবং সে কয়েকদিন অসুস্থতার পরে সুস্থ হয়ে গেল, ফলশ্রুতিতে তার শরীরে প্লাজমাতে অ্যান্টিবডি থাকলো। ঠিক আছে, এখন ঠিক করোনাতেই আক্রান্ত একজন ক্রিটিক্যাল পেশেন্টের শরীরে, ঠিক আছে, এই প্লাজমাটা দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, দেওয়ার ফলে দেখা গেল যে এই অ্যান্টিবডি আর ওদিকে করোনা ভাইরাস, ঠিক আছে, এই অ্যান্টিবডি করোনা ভাইরাসকে প্রশমিত
করে, যার ফলে এই ব্যক্তি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে। এখন এখানে একটা উল্লেখ করার বিষয় হচ্ছে যে অ্যান্টিবডি কিন্তু একজন ব্যক্তির শরীরে তৈরি হতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগে। ঠিক আছে, 12 দিন 14 দিন বা প্রায় 1 মাসের মতো সময় লাগে। তো এখানে এখানে প্লাজমাটা দেওয়ার কন্ডিশনটা হচ্ছে এরকম যে ক্রিটিক্যাল মোমেন্টে বা তার ক্রিটিক্যাল অবস্থা বিবেচনা করে দেওয়া হয়। ঠিক আছে, কারণ এর শরীরে ওই অ্যান্টিবডি তৈরির জন্য ততদিন অপেক্ষা করা বা অপেক্ষা করতে গেলে দেখা গেল যে ততদিনে এই পেশেন্টের আরো অন্যান্য জটিলতার সৃষ্টি হয়ে, ঠিক আছে, পেশেন্ট মারা যেতে পারে। তো এরকম ক্রিটিক্যাল অবস্থায় তখনই প্লাজমা থেরাপির মাধ্যমে চিকিৎসা চালানো, ঠিক আছে, বা চিকিৎসার একটা সমাধান, ঠিক আছে, বের করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি উদাহরণ হচ্ছে অ্যান্টিভেনাম প্রয়োগের মাধ্যমে বিষধর সাপের বিষক্রিয়া থেকে রক্ষা এবং এটি কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা অর্জন। অর্থাৎ একটি বিষধর সাপ যখন কোনো ব্যক্তিকে দংশন করে তখন ওই ব্যক্তির শরীরে কিন্তু সাপের বিষটি প্রবেশ করে, এবং এই সাপের বিষ আমরা জানি যে আমাদের যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে তাকে আক্রমণ করে, ঠিক আছে, বা অকেজো করে দেয়। আর এর ফলশ্রুতিতে আমরা যে অ্যান্টিভেনম টিকা বা ভ্যাকসিন আকারে যে প্রবেশ করানো হয়, তো মূলত এটি হচ্ছে ওই সাপের বিষের বিরুদ্ধে পূর্বে তৈরিকৃত অ্যান্টিবডি সরাসরি এই টিকার মাধ্যমে দেওয়া হচ্ছে। এতে হয় কি, ওই সাপের বিষটাকে অ্যান্টিজেন হিসেবে এবং এই যে টিকা বা ভ্যাকসিনটা দেওয়া হলো, ঠিক আছে, এটাকে অ্যান্টিবডি হিসেবে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়া করে সেই সাপের বিষটা প্রশমিত হয়। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যান্টিভেনম কিভাবে তৈরি হয় তার একটা ক্লাসিক্যাল প্রসেস আমরা দেখি। তো প্রথমে দেখি এটা একটা বিষাক্ত সাপ। তো বিষাক্ত সাপ থেকে প্রথমে বিষটা সংগ্রহ করা হয়। ঠিক আছে, এই বিষটা সংগ্রহ করার পরে এই ভরা রক্তে সীমিত পরিমাণে কয়েক ধাপে এই বিষটা প্রয়োগ করা হয়। ঠিক আছে, আর তার এর ফলে হয় কি যে সাপের বিষটা কিন্তু অ্যান্টিজেন হিসেবে ঘোড়ার শরীরে প্রবেশ করা হয়। আর এই ঘোড়ার শরীরে ওই সাপের বিষের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, তার মানে ঘোড়ার রক্তে অ্যান্টিবডি থাকলো। এখন সেই ঘোড়ার রক্তটাকে সংগ্রহ করা হয়, সংগ্রহ করে এই ঘোড়ার রক্ত থেকে, ঠিক আছে, এই ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি, ঠিক আছে, সংগ্রহ করা হয়। আর এটা সংগ্রহ করে পরে এই ইমিউনোগ্লোবিন জি প্রক্রিয়াজাত করে এই যে অ্যান্টিভেনম তৈরি করা হয়। অর্থাৎ এই অ্যান্টিভেনমটার কিছু না, এটা মূলত ওই সাপের বিষের বিরুদ্ধে ঘোড়ার শরীরে তৈরি হওয়া কিন্তু অ্যান্টিবডি। ঠিক আছে। শিক্ষার্থীরা, নিয়ন্ত্রিত মাধ্যমের উপর ভিত্তি করে অর্জিত প্রতিরক্ষা 3 ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে কোষ নির্ভর অনাক্রম্যতা বা কোষ নিয়ন্ত্রিত অনাক্রম্যতা। এটি টি লিম্ফোসাইট অর্থাৎ হেল্পার টি কোষ বা সাইটোটক্সিক টি কোষের সাহায্যে যে প্রতিরক্ষা অর্জিত হয় এটি। দ্বিতীয়টি হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা বা হিউমারাল অনাক্রম্যতা বা এটিকে অ্যান্টিবডি নিয়ন্ত্রিত অনাক্রম্যতা বলা হয়। তো এটি বি লিম্ফোসাইট কোষের সাহায্যে অর্জিত প্রতিরক্ষা। আমরা জানি বি লিম্ফোসাইট প্লাজমা কোষে রূপান্তরিত হয়, প্লাজমা কোষ থেকে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে। আর তৃতীয়টি হচ্ছে ইন্টারফেরন নিয়ন্ত্রিত অনাক্রম্যতা, অর্থাৎ একটি কোষ যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন ওই কোষ এই ইন্টারফেরন নামক প্রোটিনটি ক্ষরণ করে পার্শ্ববর্তী সুস্থ কোষসমূহে এটি সঞ্চারিত করে, যার ফলে ওই সুস্থ কোষসমূহ পরবর্তীতে, ঠিক আছে, ভাইরাস দ্বারা সংক্রমণটা রোধ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে অর্জিত প্রতিরক্ষার বিভিন্ন ধাপের রূপরেখা সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। এখানে অর্জিত প্রতিরক্ষার মোট 7টি ধাপ এখানে বিবেচনা করা হয়েছে। ধাপ 1 ভীতি, ধাপ 2 সন্ধান, ধাপ 3 সতর্ক, ধাপ 4 বিপদ সংকেত, ধাপ 5 নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণ, তারপর ধাপ 6 প্রতিরক্ষা এবং ধাপ 7 প্রতন্ত্র প্রহরা। এই তো এখানে অ্যান্টিজেন, শুরুতে অ্যান্টিজেন রোগ সৃষ্টিকারী অণুজীব হয়ে থাকে। তো এই অ্যান্টিজেন
শরীরে প্রবেশ করার পরে আমাদের শরীরে যে ম্যাক্রোফেজ আছে সেটি মূলত ওই অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিসকে ভক্ষণ করার পরে এই ম্যাক্রোফেজ, ঠিক আছে, অ্যান্টিজেনকে উপস্থাপন করে হেল্পার টি কোষকে সক্রিয় করবে। এরপরে এই হেল্পার টি কোষ বারবার কোষ বিভাজনের মাধ্যমে অসংখ্য স্মৃতি হেল্পার টি কোষ তৈরি করবে, যারা স্মৃতি হিসেবে থাকবে, অর্থাৎ এরা সর্বশেষ ধাপ অতন্দ্র প্রহরাকে নির্দেশ করে। এখন হেল্পার টি কোষ পরবর্তীতে কার্যকর হেল্পার টি কোষে পরিণত হয়, ঠিক আছে। আর এই কার্যকর হেল্পার টি কোষ তখন দুটি উপায়ে কাজ করে। একটি হচ্ছে কার্যকর হেল্পার টি কোষ অনভিজ্ঞ বি কোষকে, ঠিক আছে, অনভিজ্ঞ বি লিম্ফোসাইটকে সক্রিয় করার পরে এই বি লিম্ফোসাইট পরবর্তীতে বারবার কোষ বিভাজনের মাধ্যমে একদিকে যেমন প্লাজমা কোষ তৈরি করে এবং অন্যদিকে স্মৃতিকোষ তৈরি করে। আর এই স্মৃতিকোষ তৈরি হওয়া মানেই সর্বশেষ ধাপ, অর্থাৎ অতন্দ্র প্রহরা, ঠিক আছে, নিশ্চিত করে। আর এদিকে প্লাজমা কোষ, ঠিক আছে, এটি পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি করে। আর এই অ্যান্টিবডি, ঠিক আছে, কোষবহিস্থ অণুজীব বা টক্সিনের বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু এই অ্যান্টিবডিটা, ঠিক আছে, কাজ করবে। তাহলে এই পাশের, ঠিক আছে, এই পাশের সমগ্র কার্যক্রমকে আমরা বলে থাকি রস ভিত্তিক অনাক্রম্যতা বা হিউমোরাল অনাক্রম্যতা বা অ্যান্টিবডি নিয়ন্ত্রিত অনাক্রম্যতা, এই পাশটা, ঠিক আছে। আর অপরদিকে এখানে দেখি যে কার্যকর হেল্পার টি কোষ পরবর্তীতে অনভিজ্ঞ সাইটোটক্সিক টি কোষকে সক্রিয় করে, ঠিক আছে। যার ফলে এই অনভিজ্ঞ সাইটোটক্সিক টি কোষ বারবার কোষ বিভাজনের মাধ্যমে একদিকে স্মৃতি সাইটোটক্সিক টি কোষ, যা আবার ধাপসাৎ অতন্দ্র প্রহরা নিশ্চিত করে, অন্যদিকে কার্যকর সাইটোটক্সিক টি কোষ যারা, ঠিক আছে, যারা এই অন্তঃকোষীয় জীবাণু বা আক্রান্ত কোষ, ক্যান্সার কোষ, প্রতিস্থাপিত অঙ্গের কোষ, ঠিক আছে, এদেরকে টার্গেট করে এবং এদের উপরে ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে এই পাশে আমরা যে অংশটা দেখছি এটা মূলত কোষ নির্ভর অনাক্রম্যতা বা কোষ নিয়ন্ত্রিত অনাক্রম্যতার অংশ। তো এই হচ্ছে মোটামুটি অর্জিত প্রতিরক্ষার বিভিন্ন ধাপের একটি রূপরেখা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে একটি সহজাত প্রতিরক্ষা এবং অর্জিত প্রতিরক্ষার পার্থক্য তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা বাসায় এই টেবিলটি পূরণ করবে এবং যখন কলেজ খুলবে তখন তোমরা অবশ্যই আমাকে এটি দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানে শেষ করছি। আমাদের নিজেদের সাথে, পরিবারের সাথে, সর্বোপরি দেশের সাথে এই অভ্যাসগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আর আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।